এবং ঋণ খেলাপিদেরকে ঋণ খেলাপি বলতে হবে। আমরা লজ্জা পাই একই সংসদ একসাথে শেয়ার করার জন্য, কারণ তারা জনগণের টাকা মেরে, যারা জনগণের টাকা ব্যাংক থেকে তুলে নিয়ে ঋণ খেলাপি হয়ে আবার জনগণের প্রতিনিধিত্ব করতে আসে, এই ঋণ খেলাপিদেরকে শাস্তির আওতায় আনতে হবে। এবং তারা যখন সংসদ সদস্য হয়ে নির্বাচিত হওয়ার পরেও যদি তারা ঋণ খেলাপি হয়, এমন একটি আইন প্রণয়ন করতে হবে তাদের সংসদ সদস্য পদ যেন বাতিল হয়। ক্যাপ্টেন হাসনাত আব্দুল্লাহ আজকে সংসদে কি বলেছেন আমরা ঋণ খেলাপিদের সাথে সংসদে একই বেঞ্চে একই হলে বসতে লজ্জা পাই, কারণ ওরা মানুষের টাকা চুষে নিয়ে তারা ব্যাংকগুলোকে দৌলিয়ে করে ঋণ খেলাপি হয়ে আবার মানুষেরই প্রতিনিধিত্ব করতে সংসদে এসেছে, তাই তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করা হোক। বন্ধুরা, এইবার ভারতের ঘুম হারাম করে দিয়ে বাংলাদেশে এবার রীতিমতো টাকার বস্তা নিয়ে হাজির হচ্ছে চীনের অর্থায়নে এবার বাংলাদেশে তৈরি হতে চলেছে 21টিরও বেশি বড় মেগা প্রজেক্ট। সাউথ ব্লকের দীর্ঘদিনের মাতব্বরি আর চোখ রাঙানিকে বুড়ো আঙুল দেখিয়ে তারেক সরকার এমন এক তুখর চাল চেলেছে যা দেখে দিল্লির কর্তাদের চোখ রীতিমতো ছানা বড়া। এতদিন মোদী প্রশাসন ভেবেছিল ট্রানজিটের মূলা ঝুলিয়ে পুরো বাংলাদেশকে তারা নিজেদের পকেটে বন্দী করে রাখবে, কিন্তু ভারতের সেই সাজানো স্বপ্নে এক বালতি ঠান্ডা পানি ঢেলে দিয়েছে শি জিনপিং প্রশাসন। চীনের সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিক এবং বিরল একটা সম্পর্ক স্থাপিত হতে যাচ্ছে। মুক্তিযুদ্ধের পরে গত 55 বছরের মধ্যে সবচেয়ে আকাশ স্পর্শী এই সম্পর্ক গড়তে যাচ্ছে বলে কূটনৈতিক বিশ্লেষকরা বলেছেন। দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি আর ভূ অর্থনীতির দাবার বোর্ডে আজ এক মহা বিস্ফোরণ ঘটে গেছে। ওয়াশিংটন, লন্ডন আর দিল্লির সমস্ত থিঙ্ক ট্যাঙ্ক এবং গোয়েন্দা সংস্থাদের রাতের ঘুম হারাম করে দিয়ে আজ বেইজিং এর বুক থেকে ধেয়ে এসেছে এক অবিশ্বাস্য ভূরাজনৈতিক মহাপরিকল্পনা। চীনের সাথে একাধিক সমঝোতা চুক্তি করে ফেলেছেন আমাদের প্রধানমন্ত্রী। বাংলাদেশ, চীন ও পাকিস্তানের একতা এবার ভারী, চলবে না আর প্রতিবেশীর কোনো দাদাগিরি। তারেক রহমানের চীন সফর দিল্লির ঘুম কেড়ে নিয়েছে। এই সফর দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে বিশাল পরিবর্তন আনতে যাচ্ছে। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি আর অর্থনৈতিক মানচিত্রকে এবার চিরতরে বদলে যেতে চলেছে। বেইজিং এর গ্রেট হল অফ দ্য পিপল থেকে ঠিক এই মুহূর্তে এলো সবচেয়ে বড় ব্রেকিং নিউজ। সফরের শেষ দিনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে এক হাই ভোল্টেজ বৈঠকে বসেছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে বলেছেন, আপনার বাবা মা দুজনেই চীনের ভালো বন্ধু ছিলেন। তিনি দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বের কথা স্মরণ করে ভবিষ্যতেও পারস্পরিক আস্থা, সহযোগিতা ও কৌশলগত সম্পর্ক আরো জোরদারের আশাবাদ ব্যক্ত করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা কোন দেশে বসবাস করছি এবং কাদের দেশে বসবাস করছি? কেমন যেন মনে হচ্ছে আমরা বাংলাদেশে ভাড়াটিয়া হিসেবে এসেছি। কেননা এই যে চৈতালি রায়, যে রয়ের এজেন্ট বা ইসকনের এজেন্ট, এরপর শান্তা ফারজানা, এরপর আরো বেশ কিছু শাহমাগি আছে, এই যে তারা যেভাবে বলছে যে বাংলাদেশে না থাকতে চাইলে পাকিস্তানে চলে যাক, চীনে চলে যাক, বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে প্রতিটি জায়গায় মন্দির তৈরি হবে, কেউ বাধা দিতে পারবে না, রক্তপাতের প্রয়োজন হলে রক্তপাত করব। তারা যে এই কথাগুলো বলছে, এই গতকালের যে বিষয়টা, সেটা সেই ঘটনাকে লক্ষ্য করে এটাই মনে হচ্ছে যে হ্যাঁ, আসলে আমরা ভাড়াটে হিসেবে আসছি, আমাদেরকে অন্য দেশে চলে যাওয়া উচিত। আপনারা হয়তো অনেকে জেনে গিয়েছেন, একজন হিন্দু যুবক একই পরিবারের মা সহ 4 জনকে খুন করেছে। একজন হিন্দু 4 জন মানুষকে খুন করেছে। অথচ প্রথম আলো, ডেইলি স্টার বা হলুদ মিডিয়া যেগুলো, দালাল মিডিয়া যেগুলো, একটা মিডিয়াতেও এর কোনো সেইভাবে প্রচার নাই। প্রচার হয়েছে কিন্তু সেইভাবে হেডলাইন নাই। মানে এমন একটা হেডলাইন দিয়েছে, এমনভাবে প্রচার করছে, এটা বোঝার উপায় নাই যে এখানে কোনো ক্ষতি হয়েছে বা এখানে কোনো অন্যায় হয়েছে, এখানে খুন হয়েছে, এটা বোঝার উপায় নাই, এমনভাবে লেখালেখি করেছে। অথচ এইটা যদি বিপরীত হইতো, কোনো মুসলমান যদি কোনো একজন হিন্দুর গায়ে আঘাত করতো, হত্যা তো দূরের কথা, আঘাত করতো, তাহলে দেখতেন এই ডেইলি স্টার, প্রথম আলো বা এই হলুদ মিডিয়া যেগুলো, ভারতের দালাল যেগুলো, সেগুলো দেখতেন বিশাল বিশাল হেডলাইন লিখতো। অথচ একই পরিবারের 4 জন মানুষকে খুন করেছে, একেবারে খুন করেছে, হত্যা করেছে একজন হিন্দু, এই নিয়ে কোনো মাথা ব্যথা নাই। তো এই জন্য কেমন যেন মনে হচ্ছে যে হ্যাঁ, আসলেই আমরা মনে হয় এই দেশে ভাড়াটে হিসেবে আসছে, আমাদেরকে এই দেশ থেকে চলে যাওয়া উচিত। দর্শক, কি সেই ঘটনা, এই নেককারজনক ঘটনা কেমনে হয়েছে, কোথায় হয়েছে, কিভাবে হলো? দর্শক, আজকে ভিডিওর মধ্যে বিস্তারিত আলোচনা করা হয়েছে, অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন। দর্শক, চলুন আমরা মূল ভিডিওর বিস্তারিত আলোচনাগুলো দেখে আসি এবং শুনে আসি। অত্যন্ত মর্মান্তিক ঘটনা বাংলাদেশে ঘটে গেছে গতকাল, যে ঘটনায় সারা দেশ যেমন একদিকে প্রচণ্ড উদ্বেগ উৎকণ্ঠায় আবর্তিত হয়েছে, অপরদিকে বাংলাদেশের এক শ্রেণীর সুশীল মিডিয়া, সুশীল সমাজ এবং বাংলাদেশে ভারতীয় এজেন্ট, দালাল যারা, অর্থাৎ ভারতীয়রা, বাংলাদেশে ভারতীয়রা, তারা সীমাহীন নীরবতায় নিশ্চুপ হয়ে গেছে, কোনো কথা বলছে না। 3 মেয়ে এবং তার মাকে
হত্যা করেছে গলা কেটে একজন হিন্দু যুবক অন্তর মজুমদার। এই যে এত বড় একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটে গেল, প্রথম আলো, ডেইলি স্টার সহ বাংলাদেশের প্রথম সারির যে সোশ্যাল মিডিয়াগুলো, এদের যে শিরোনাম, পত্রিকার শিরোনাম, এই শিরোনাম দেখে বোঝারই উপায় নাই বাংলাদেশে কোনো কিছু ঘটেছে। কিন্তু ঘটনাটা যদি উল্টো ঘটতো, কোনো একজন মুসলিমের মাধ্যমে, আল্লাহ না করুক এই ধরনের ঘটনা বাংলাদেশে একটাও না ঘটুক, সে হিন্দু হোক সে মুসলমান, যদি এই ধরনের একটা ঘটনা ঘটতো, তাহলে আজ বাংলাদেশে কি হতো বলেন তো? বিশেষ করে প্রথম আলো, ডেইলি স্টার, ওরা এই এত বড় বড় যুগলবন্দি কলাম লিখত, আর মতিউর, মাহফুজ, আবদুল্লাহ, আবু সাইদ, শাহবাগের যে সমস্ত কুশীলব যারা আছে, এরা তখন রাস্তায় নেমে যে হিন্দু সংখ্যালঘুদের উপরে এইভাবে অত্যাচার, নির্যাতন কোনো মতো অবস্থায় মেনে নেওয়া যায় না। এইটা মূলত স্রেফ এদের রাজনীতি, দালালির রাজনীতি। তারা তাদের এই রাজনীতিটা করার কারণে প্রত্যেকটা তারা মুখিয়ে থাকে যে কখন এই ধরনের কোনো ঘটনা ঘটে, কারণ এক একটা ঘটনার জন্য তারা যখনই রাস্তায় দাঁড়ায় তখনই তারা ওই পার থেকে কারি কারি অর্থ এই পারে চলে আসে, বস্তা বস্তা টাকা তাদের কাছে চলে আসে। ঘটনার বিবরণে যেটি জানা গেছে সেটি হচ্ছে শারমিন বেগম 38, তিনি তার 3 মেয়ে এবং 1 সন্তান নিয়ে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার গোডাউন রোডে ভাড়া থাকতেন। এই মহিলার অর্থাৎ শারমিন বেগমের স্বামী 2019 সালে বিদ্যুৎ স্পৃশ্য হয়ে মারা যায়। তার মানে শারমিন বেগমের স্বামী নেই, আর এই সন্তানগুলো কিন্তু পিতৃহারা, তাদের পিতা নেই। শারমিন বেগম 2019 সালে স্বামী মারা গেছে, তিনি এই সন্তানদের মুখের দিকে তাকিয়ে আর বিয়ে করেন নাই সন্তানদের মানুষ করার জন্য, এবং এই সন্তানদেরকে তিনি কিভাবে মানুষ করবেন এই নিয়ে ব্যস্ত থাকতেন। তিনি মানুষও করেছেন, তার বড় মেয়ে অনেকেই বলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবারে ভর্তি হয়েছে। তো সেই পরিবারের 4 জনকে কুপিয়ে হত্যা করেছে। আর এই সিফাত অর্থাৎ শারমিন বেগমের যে একমাত্র ছেলে, কর্মসূত্রে ওই সময় বাইরে থাকার কারণে সে বেঁচে গেছে। সিফাতের কান্নায় ওই গোডাউন রোডের পুরা আকাশ বাতাস ভারী হয়ে গেছে। এখন আপনাদের কাছে প্রশ্ন আসতে পারে যে এরা এই কাজটা কেন করে? মুসলমানদের ক্ষেত্রে তারা নীরব থাকে, সীমাহীন নীরব থাকে, আর হিন্দুদের কোনো কিছু ঘটলেই তারা এইভাবে কেন লাভ দিয়ে ওঠে? তারা কি তাহলে দেশপ্রেমিক নয়? এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নের জবাবে যেটা বলা যায়, এরা তো এদের মাথা দিয়ে চলে না, এরা তাদের নিজেদের মস্তিষ্কের ক্ষেত্রে এদের স্বাধীন মস্তিষ্ক নয়। এদের মস্তিষ্ক ওই পার থেকে যা ওখানে ঢুকিয়ে দেওয়া হয়, যতটুকু, যে পরিমাণ, যে মাত্রার, ঠিক সেইটাই তারা বর্ণনা করে। এবং এই যে তাদের নীরব থাকা এবং তাদের লাফানো, এই দুটোর পিছনেই কারি কারি অর্থের ব্যাপার রয়েছে। যখন এদেশে হিন্দুরা বাংলাদেশকে একটা আলাদা প্রদেশ বানাতে চায়, এই বাংলাদেশের গোপালগঞ্জ জেলার একটা গ্রামে গরুর গোশ রান্না করা, এখনো গরু জবাই করাই নিষিদ্ধ, এটা আপনারা জানেন? এরা এই ব্যাপারে একবারে নীরবে চেপে যায়। এগুলো বিভিন্ন জায়গায় খবর আসছে, হিন্দু যুবকেরা মুসলিম মেয়েদেরকে ধর্ষণ করছে বিয়ের প্রলোভন দেখিয়ে, কোথায় কোথায় হত্যাও করছে, এই আজকের লক্ষ্মীপুরের ঘটনার মতো। কিন্তু এরা চেপে যায়। এই চেপে যাওয়ার কারণ কি? এই চেপে যাওয়ার কারণে তাদের কাছে বস্তা বস্তা অর্থ আসে। আবার যখন কোনো মুসলমান কর্তৃক কোনো হিন্দু পরিবারের উপরে বা কোনো সন্তানের উপরে বা কোনো মেয়ের উপরে এই ধরনের বিন্দুমাত্র কোনো ঘটনা ঘটে, তখন তারা লুঙ্গি খুলে নাচা শুরু করে। এই নাচার জন্য তারা আবার ডাবল টাকা পায়। তারা ভারতের পেইড এজেন্ট। এদেশের ভারতের মুসলমানদের ভিতরে 1%, 0%ও সে দেশের বাংলাদেশের দালাল নেই। তারা 100% দেশপ্রেমিক। তারা এত নির্যাতন পোহানোর পরেও, এত জুলুম নির্যাতনের শিকার হয়েও তারা কিন্তু ভারতের বিরুদ্ধে, তাদের দেশের বিরুদ্ধে একটা কথাও বলে না, উচ্চারণ করে না। আর আমাদের বাংলাদেশের দিকে তাকান, এদেশের 99.99% হিন্দুরা ভারতের দালাল। তারা বাংলাদেশ গ্রহণ করে না, তারা কোথায় কোথায় বাংলাদেশকে ভারতের সাথে একত্রিত করার সুতা খোঁজে। নাহলে তারা কি করে বলে যে আমরা আলাদা প্রদেশ চাই? সম্ভব এটা? আজকে কোনো একটা নিউজে দেখতেছিলাম, একজন মহিলা বাসায় গরুর গোশ রান্না করার কারণে প্রতিবেশী হিন্দু মহিলা তার সন্তানের গায়ের উপরে গরম পানি ঢেলে দিয়েছে। এর আগেও এই ধরনের ঘটনা অনেকবার ঝগড়া হয়েছে। মহিলা
গিয়ে বলেছে বাড়ির মালিকের কাছে যে আপনার বাসায় তো আমরা ভাড়া থাকতে পারবো না, প্রতিবেশী ওই হিন্দু, তিনি গরুর গোশত রান্না করলেই ঝগড়াঝাটি শুরু করে। চিন্তা করতে পেরেছেন? এটা বাংলাদেশ, এটা বাংলাদেশ। এই বাংলাদেশে একজন হিন্দু সে একই পরিবারের 4 জনকে এইভাবে কুপিয়ে হত্যা করলো। আর আমাদের এই সুশীল সমাজগুলো তাদের পত্রিকার ফ্রেমিংটা দেখেছেন, শিরোনামটা দেখেছেন? চিন্তা করতে পেরেছেন? এটা এই হলো আমাদের দেশের বামদের অবস্থা, এই হলো আমাদের দেশের দালালদের অবস্থা। এদের দেশপ্রেমের অবস্থাটা একটু চিন্তা করুন। ধারণা করা হচ্ছে এই অন্তর মজুমদার 2টা কারণে এই ধরনের ঘটনা ঘটাতে পারে। নাম্বার 1 হচ্ছে সে ওই শারমিন বেগমের বড় মেয়ে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, এই মেয়েটাকে জোরপূর্বক ধর্ষণ করতে এসেছিল। যেহেতু সে আগে এই বাসায় ভাড়া থাকতো, পরে এখান থেকে চলে গেছে অন্য বাসায়। সিফাত যখন কাজের সুবাদে বাইরে গেছে, সে এই সুযোগে, হয়তো বাড়ির আশেপাশে লোকজন নেই, সে এই সুযোগে ঢুকেছে এই ধরনের অপকর্ম করতে। কিন্তু এসে যখন দেখে যে পরিবারের সবাই বাড়ি আছে, দেখে ফেলেছে, তখন সে সবাইকে হত্যা করেছে তার ওই অপরাধ ঢাকার জন্য। এই হচ্ছে একটা, তবে এই সম্ভাবনা কম। দ্বিতীয় যে কারণটা সেটা হচ্ছে সে ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশে একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য পরিকল্পিতভাবে এই কাজটি করেছে, এবং এই সম্ভাবনাটাই বেশি উজ্জ্বল বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে। নইলে এটা হওয়ার কথা নয়। আর যেহেতু প্রথম আলো, ডেইলি স্টার এবং তাদের অন্যান্য দোসররা যেহেতু এই খবরটাকে চেপে যাচ্ছে, তার মানে এখানে ডাল মে কুচকালা হয়, কোনো ঘটনা আছে, কোনো ব্যাপার আছে। এখানে অবশ্যই এই ধরনের একটা ঘটনা থাকতে পারে যে সে পরিকল্পিতভাবে এই ঘটনাটি ঘটিয়েছে। যদি জনগণ তাকে পিটিয়ে হত্যা করেছে, তাকে হত্যা না করে যদি আইনের হাতে সোপর্দ করা হতো, কোনো বিচার পাওয়া যেত না। বাংলাদেশে কোনো এই ধরনের শাস্তির বিচার নাই। কয়টা ধর্ষকের ফাঁসি হয়েছে আজ পর্যন্ত? একটাও শুনেছেন আপনারা? নাই। সময় ক্ষেপণ করে দীর্ঘদিন ধরে তাদেরকে হাজতের ভিতরে কিছুদিন রাখা হয়, তারপরে রাতের অন্ধকারে তাদেরকে দেশ থেকে বের করে দেওয়া হয়। এটাই হচ্ছে আমাদের বাংলাদেশের বিচার ব্যবস্থা। যদি 2-1 জনকে প্রকাশ্যে শাস্তি দেয়া হতো, তাহলে এই ভয়ে বাকিরা আর এই কাজ করার সাহস পেত না। কিন্তু এখানেও আমাদের বামদের আবার আরেক বাধা, তারা ধর্ষণ হলে চিল্লাবে, আবার ধর্ষণকারীর যদি শাস্তি প্রকাশ্যে মৃত্যুদণ্ড, এটার আবার তারা বিপক্ষে, চরমভাবে তারা বিরোধিতা করে। যাই হোক, এখন যে কথাটি বলছিলাম যে তাহলে এই পরিকল্পিতভাবে ভারতের ইন্ধনে এই কাজটি করার পক্ষে যুক্তি কি? এই কাজটি করার পক্ষে অন্যতম যুক্তি হচ্ছে, আপনারা জানেন প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি চীনে গেছেন, চীন সফরে গেছেন। চীন সফরে তার সাথে 13টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে, গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত হবে। এর ভিতরে বাংলাদেশ ঘোষণা দিয়েছে এবং কলকাতার সমস্ত মিডিয়াতে এটা প্রকাশিত হয়েছে যে চীন থেকে বাংলাদেশ 24টি যুদ্ধ বিমান কিনছে। এই খবর প্রকাশ হবার পরে কলকাতায় তো আগুন ধরে গেছে। এই আগুন নেভানোর জন্য, যাতে বাংলাদেশ এই ধরনের সিদ্ধান্ত না নিতে পারে, তা প্রধানমন্ত্রীর চীন সফর যাতে সফল না হয়, এইটাকে বাধাগ্রস্ত করতে এইখানে পরিকল্পিতভাবে হিন্দু মুসলিম একটা দাঙ্গা বাঁধিয়ে দেওয়ার জন্য তারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে এই অন্তর মজুমদারকে দিয়ে। প্রিয় ভাই ও বোনেরা, এই পুরো বিষয়টা শোনার পরে আপনাদের কাছে কি মনে হয়েছে জানাবেন মন্তব্যের ঘরে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে চারদিকে এসব কি ঘটছে আপনাদেরকে দেখাবো। যে ওবায়দুল কাদেরকে যেরকম মানুষ ট্রিট করত, আমাদের শ্রদ্ধা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মানুষ সেভাবে ট্রিট করছে। কখনোই মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ওবায়দুল কাদের এক নন। ওবায়দুল কাদের ফ্যাসিস্ট, এবং ওবায়দুল কাদের আমি তাকে চিনি, আমার ক্যাম্পাসের বড় ভাই। তিনি একজন আপাদমস্তক নারীবাজ। তিনি যে কতটা নারীবাজ ছিলেন এটা তার ক্লোজলি যারা নামিয়েছে তারা জানে না। আমি এবং প্রথম আলো থেকে চাকরিচ্যুত এক সাংবাদিক, আমি ভাইয়ের নাম বলবো না, এখন অন্য একটা হাউজে আছেন, এই দুইজনে আমরা অনেক কিছু জানতাম যে ওবায়দুল কাদের সেই গ্রিন রোডের কোন ফ্ল্যাটে বসে কি করতেন, কোন বিশ্ববিদ্যালয় থেকে কি নারীদেরকে নিতেন বা কারা সাপ্লাই দিত, অনেক ঘটনা আছে। আর তার জীবনে সংগ্রাম আছে, ভালো দিক আছে ওবায়দুল কাদের, বাট একটা নষ্ট রাজনীতি তিনি করেছেন। তিনি অনেক হাইড অ্যান্ড সিক, যেমন ওবায়দুল কাদের পরিবারকে কখনো এক্সপোজ করতেন না। কেন করতেন না? তার দুর্বলতা ছিল, তার নারীবাজির কারণে তার পরিবারকে এক্সপোজ করতেন না।
কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিছুতেই সেরকম না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আপাতমস্তক একজন ভদ্র মানুষ, একজন উচ্চশিক্ষিত মানুষ। ওবায়দুল কাদেরও শিক্ষিত, বাট মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরো শিক্ষিত। তিনি শিক্ষক মানে সবচেয়ে শিক্ষিত। তারা ঢাকা কলেজের শিক্ষক ছিলেন, ইকোনমিক্সের মতো একটা ডিপার্টমেন্টে তিনি পড়েছেন এবং পড়িয়েছেন। এবং ওবায়দুল কাদের উল্টোপাল্টা কথা বলতেন, মির্জা ফখরুল ভদ্র ভাষায় কথা বলেন। এবং ওবায়দুল কাদের একসময় মজলুম ছিলেন, অনেকদিন জেল খেটেছেন, অনেক অত্যাচার নির্যাতনের মুখোমুখি হয়েছেন, মার খেয়েছেন, এমনকি 111ও মার খেয়েছেন। কিন্তু তার চাইতে বেশি নির্যাতিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পরিবার ভদ্র পরিবার, মার্জিত, রুচিশীল। এই দিক থেকে আমি কখনো এই জুলুম মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপর করব না। এছাড়া রুটগত পার্থক্য রয়েছে। ওবায়দুল কাদের আপাতমস্তক মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা পরিবারের, আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটু পাকিস্তান বন্দী ছিলেন। তার পরিবার, তার বাবা মুসলিম লীগের কিংবা রাজাকার ছিলেন। এটা আর একটা পার্থক্য। এই পার্থক্য এখানে মুখ্য নয়। তবে আমাদের দেশের কিছু বাস্তবতা আছে যে স্বরাষ্ট্রমন্ত্রী যিনি হন তিনি ভালো থাকতে পারেন না, জনগণের গালি খান, তাকে উল্টোপাল্টা কথা বলতে হয়। যেমন সালাউদ্দিন আহমেদ স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন, তাকে এখন গালি খেতে হয়। অথচ স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার আগে কিন্তু তিনি এরকম গালি খেতেন না। স্বরাষ্ট্রমন্ত্রী পদটা কেমন যেন ভালো না, যেই এই পদে আসেন বিতর্কিত, অথচ ভালো ভালো যোগ্য লোক আসেন। এরকম দলের মহাসচিব পদটাও সেফ না। যেন ওবায়দুল কাদের কিন্তু আওয়ামী লীগের মহাসচিব হওয়ার আগ পর্যন্ত, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশের অন্যতম পরিচ্ছন্ন, নারীবাজি এটা গোপন ছিল, বাট অন্যতম পরিচ্ছন্ন রাজনীতিবিদ ছিলেন। বিএনপির সাথে চমৎকার সম্পর্ক ছিল ওবায়দুল কাদেরের। এবং ওবায়দুল কাদের কিন্তু পড়াশোনা করতেন এবং অনেক কষ্ট করেছেন, আমি তাকে চিনি, জানি। অল্প বেতনে চাকরি করেছেন, কোন রকম সংসার চালিয়েছেন, অনেক ঘাত প্রতিঘাত অতিক্রম করে ওবায়দুল কাদের হয়েছে। কিন্তু আওয়ামী লীগের এমন কি, আওয়ামী লীগ ক্ষমতা এসেছিল 2008 সালে, প্রথমবার কিন্তু ওবায়দুল কাদের মন্ত্রী হননি। তা আওয়ামী লীগের বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে 3 জন লোক কথা বলতেন। আপনাদের, আমি তখন ছোট ছিলাম, বাট মনে আছে, রাজনীতি সচেতন ছিলাম। 2008 সালে যখন আওয়ামী লীগ ক্ষমতা আসে, সেই 111 সরকারের হাত ধরে একটা কারচুপি নির্বাচনের মাধ্যমে, তখন আমরা 9-এ পড়ি, ক্লাস 9-এ উঠেছি। বাট মনে আছে পুরোপুরি, বিভিন্ন মিছিলে যেতাম, সবকিছু অবজার্ভ করতাম। এবং আমি পেপার পত্রিকা পড়ি সেই ক্লাস 4-5 থেকে, এবং সেই অ্যাক্সেস আমার ছিল। শুধু পত্রিকা, বিভিন্ন পলিটিক্যাল ম্যাগাজিন, পলিটিক্যাল বই পুস্তক, এগুলো সব আমি ইচ্ছাকৃতভাবে পড়তাম। অতএব পুরোপুরি পলিটিক্যালি কনসাস ছিলাম সেই সময়। আমার মনে আছে বিটিভির খবর দেখতাম, কিংবা পত্রিকা পড়তাম, সাপ্তাহিক পত্রিকা, দৈনিক পত্রিকা, এমনকি মাসিক পত্রিকা পড়তাম। কমপক্ষে 3টি পত্রিকা আমি নিয়মিত পড়তাম। তো ওবায়দুল কাদের সাহেব যথেষ্ট সমালোচনা করতেন তৎকালীন আওয়ামী লীগের সরকারের, যে এই কাজটা ঠিক করছে না। ওবায়দুল কাদের, সুরঞ্জিত সেনগুপ্ত আর তোফায়েল আহমেদ, এই 3 জন সত্য কথা বলতেন, আওয়ামী লীগের বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে কথা বলতেন। মানুষ এই 3 জনের প্রতি খুশি ছিল, মিডিয়াও এই 3 জনকে আলাদাভাবে হাইলাইট করতেন। এরপরে যখন ওবায়দুল কাদের 14 নির্বাচনের পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়েছেন এবং একটা পর্যায়ে তিনি মন্ত্রী হয়েছেন, তারপরে ওবায়দুল কাদের জনগণের কাছে কাউয়া কাদের হয়ে গেছে। ফেসিবাদী আমলেও মানুষ সাহস করে আমরা কাউয়া কাদের বলতাম তাকে। তার কথাবার্তা সব বিরক্তিকর, অথচ একটা সময় তিনি অত্যন্ত পরিশীলিত রাজনীতিবিদ ছিলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তাকে কিন্তু কেউ ওইভাবে গালি দিত না, তিনি মজলুম ছিলেন। কিন্তু বিএনপি ক্ষমতা আসার পর তার কথাবার্তারও লাইন ক্রস করেছে এবং গালিও খাচ্ছেন। জনগণ আগের মতো তাকে সম্মান করছে না। কেমন যেন ক্ষমতায় আসলে মির্জা ফখরুলের মতো ভদ্রলোক আর তার যে ব্যালেন্স সেটা ধরে রাখতে পারেন না। যেমন দেখেন, মির্জা ফখরুল বলছেন 3 মাসে যে কাজ হয়েছে আওয়ামী লীগের 15 বছরেও হয়নি। মির্জা ফখরুল এই কথাটা অনেকটা ওবায়দুল কাদের মার্কা চাপাবাজি হয়ে গেছে। এই ধরনের হালকা কথা তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলার কথা না। কিন্তু এই যে ক্ষমতা এসেছেন, ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক লাইন ধরে রাখতে পারেন না, উল্টাপাল্টা কথা বলতে হয়। সৈয়দ আশরাফের মতো প্রাজ্ঞ রাজনীতিবিদ, গুরুত্বপূর্ণ রাজনীতিবিদ বাংলাদেশে বিরল ছিল। সৈয়দ নজরুল ইসলামের ছেলে সৈয়দ আশরাফ, কিন্তু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হওয়ার পর তিনি উল্টাপাল্টা কথা বলেছেন। বিশেষ করে ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক পদটা, এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
তো দর্শক, এই জায়গায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর 3 মাসে যে কাজ হয়েছে আওয়ামী লীগের 15 বছর হয়নি। প্রথম কথা হচ্ছে এটা একটা চাপা। 3 মাসে কোনো কাজই হয়নি বাংলাদেশে। এই 3 মাসে কোনো কাজ হয়নি, আপনি কোনো কাজ দেখাতে পারবেন না। আওয়ামী লীগের ফেসিবাদী 15 বছরে ফেসিবাদের প্রমাণ আছে, বাট 15 বছরে অনেক কাজ হয়েছে। আমি যদি সিম্পল কিছু প্রশ্ন করি, এর জবাব দিতে পারেন? আওয়ামী লীগের 15 বছরে মেট্রো রেল করেছে, পদ্মা সেতু করেছে, এই দুইটা যেটা বাংলাদেশের মানুষ সকাল সন্ধ্যা দেখে। আপনি কি করেছেন বলেন? এই 3 মাস একটা ব্যর্থতার শাসন, টাকা পয়সা নাই, আপনি তো কোনো কিছু উদ্বোধনই করতে পারেনি। বড় একটা মেগা প্রজেক্ট উদ্বোধন করেছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করেছে আওয়ামী লীগের 15 বছরে। আপনি কি করেছেন? আপনি তো বাংলাদেশে এসে লোডশেডিং দিয়েছেন, আপনি জনগণকে একটা নরকে ঠেলে দিয়েছেন, কারণ বিদ্যুৎ নাই, তেল নাই, ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি করেছেন, দ্রব্যমূল্য বেড়েছে। এই যে কথা, এটা এই যে উদ্ভট কথা, 15 বছরে যা হয়েছে তার চাইতে বেশি 3 মাসে হয়েছে, এই যে ফালতু কথা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন। এই জন্য জনগণ তাকে বলছে যে তো আরাক ওবায়দুল কাদের। মির্জা ফখরুলের এই বক্তব্য যেসব গণমাধ্যমে এসেছে, আমি দেখছি যে 98% হাহারিয়া, 2% লোকও এর পক্ষে নাই। শুধু হাহারি একটা হাহারি যেখানে আছে দেখেন। আমি একটা নিউজ পেপার থেকে এটা নিয়েছি, সেখানে 8.3K রিয়াকশন, তার মধ্যে 7K হচ্ছে হাহা এবং কোথাও কোথাও কান্না রিয়াক্ট, কিন্তু লাভ রিয়াক্ট মনে হয় 2-3টা, আর অল্প কিছু লাইক রিয়াক্ট। বুঝতে পারছেন মির্জা ফখরুল কোন তলানিতে পৌঁছেছেন? জনগণ মন্তব্য করেছে, 99% মন্তব্য তাকে ওবায়দুল কাদেরের মতো গালাগালি করছে। তাই মির্জা ফখরুল ওবায়দুল কাদেরের মতো অবস্থা হচ্ছে, তাকে দ্রুত রিটায়ারমেন্টে যাওয়া উচিত। এতক্ষণে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে।